আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, নরসন্দী অনলাইন পাঠশালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আজকের শ্রেণী পাঠদান শুরু করতে যাচ্ছি। তোমরা বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, যারা ঘরে বসে অলস সময় পার করতেছো, তাদের উদ্দেশ্যে বলতেছি, আজকের এই জিওমেট্রিকের অর্থাৎ জ্যামিতির উপরে আমার যে শ্রেণী পাঠদানটি আছে, যে পাঠদানটি আমি করার চেষ্টা করব, উপস্থান করব, এটি তোমরা মনোযোগের সহিত যদি দেখো তাহলে তোমাদের বেশ উপকারে আসবে। তো আমি এই প্রত্যাশায় থাকবো যে তোমরা আমার ক্লাসটি উপভোগ করবে এবং যেখান থেকে দেখছো এবং শুনছো তোমরা যতটুকু সম্ভব এই ক্লাসটি শেয়ার করবে, যাতে অন্যান্য শিক্ষার্থীরা এই ক্লাসটি পেয়ে যায় এবং সহজে তারা এই সেবাটা নিতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। তো আজকের মূল ক্লাসের প্রথমে আছে, এখানে দেখা যায় যে একান্তর ও অনুরূপ কোণ। এই একান্তর অনুরূপ কোণ নিয়ে 6 to 10 পর্যন্ত, এই একান্তর ও অনুরূপ কোণ এটা ক্লাস 6 to 10 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো যে 6 to 10 পর্যন্ত এই একই জিনিস বারবার বইয়ের মধ্যে রাখার কারণটা কি? রাখার কারণ আছে, যৌক্তিক কারণ আছে। তো জ্যামিতি দিয়ে যে সমস্ত উপপাদ্যগুলো লিপিবদ্ধ আছে, এই উপপাদ্যগুলো প্রতিনিয়ত একান্তর এবং অনুরূপ কোণের সাহায্যে করতে হয়। কোনো না কোনো উপপাদ্যের মধ্যে একান্তর কোণের প্রয়োজন পড়ে, অনুরূপ কোণেরও প্রয়োজন পড়ে। সুতরাং দেখা যায় যে এই একান্তর এবং অনুরূপ কোণগুলো অনেক ভালো মানের শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আছে যারা সহজে একান্তর এবং অনুরূপ কোণ বুঝতে পারে না। আর বুঝতে পারে না বিদায় তাদের উপরের ক্লাসে যখন তারা যায়, তখন এই একান্তর এবং অনুরূপ কোণ না বুঝার কারণে অন্যান্য যে সকল উপপাদ্যগুলো আছে, এই উপপাদ্যগুলো তারা বুঝতে পারে না, সহজে বুঝতে পারে না, তাদের বোঝার সমস্যা হয়ে যায়। আর উপপাদ্য বোঝার ক্ষেত্রে একটা থিম আমি বলে দিই তোমাদেরকে, যারা শিক্ষার্থী আছো, তুমি যদি উপপাদ্য 1 ভালোভাবে না পড়ো তাহলে উপপাদ্য তোমার 2 বুঝতে সমস্যা হবে। তুমি যদি উপপাদ্য 2 ভালোভাবে না পড়ো, উপপাদ্য 3 তুমি ভালোভাবে বুঝবা না। একটা উপপাদ্যের সাথে আরেকটা উপপাদ্যের তোমার সেতু বন্ধন রয়েছে। তুমি যদি 2টি উপপাদ্য বাদ দিয়ে পড়াশোনা করো, এটা তুমি ক্লাস 9 বা 10 যখন তুমি যাইবা, তখন দেখা যাবে কি যে তুমি ওই 2টি উপপাদ্য যেটি বাদ দিছিলা, এগুলোর কারণে বাকি উপপাদ্যগুলো তুমি বুঝতে পারতেছো না। সমস্যা কোথায়? অথচ তুমি ভালো স্টুডেন্ট, তুমি টেনশন করতেছো, লজ্জায় বলতে পারতেছো না, কারণ ক্লাস 6 তুমি মিস করছিলা 2টি উপপাদ্য, পড়ো নাই, অলসতা করে পড়ো নাই, যা কোনো কারণে হোক তুমি পড়ো নাই, যার প্রেক্ষিতে এখন ক্লাস 10 উঠছো, দেখা গেছে তোমার রোল 5 বা রোল 2, কিন্তু তুমি উপপাদ্য 2 বুঝতেছো না, সমস্যা হচ্ছে। এখন তুমি চিন্তা করতেছো, আমার রোল তো 2, আমি কি করে বলি স্যারের কাছে বা অন্যান্য বন্ধু বান্ধবের কাছে যে আমি যে উপপাদ্য 2 6 পড়ি নাই, এখন আমি কিভাবে বলি? লজ্জার বিষয়, পড়াশোনায় লজ্জার কিছু নাই। যাই হোক, আমি আলোচনায় চলে যাচ্ছি। তো একান্তর এবং অনুরূপ কোণ সকল শিক্ষার্থীদেরই জানা উচিত, নচেত জ্যামিতি বুঝতে কষ্ট হবে, উপপাদ্যগুলো বুঝতে কষ্ট হবে। তো একান্তর অনুরূপ কোণ কি আমরা এখনই জানবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি। প্রথমে আমি 2টি সমান্তরাল রেখাংশ আঁকলাম। কি করলাম? 2টি সমান্তরাল রেখাংশ অঙ্কন করলাম। এখন সমান্তরাল রেখাংশ কি সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি সুন্দর করে। সমান্তরাল রেখাংশ এর অর্থ হইল 2টি রেখাংশ অথবা 2টি রশ্মি একটি অপরটি থেকে, একটি রশ্মি বা একটি রেখাংশ অপর রেখাংশ এর মধ্যবর্তী যে দূরত্ব আছে, শুধু দূরত্ব না, এর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আছে, এই লম্ব দূরত্ব সর্বদা যদি সমান থাকে, রেখা দুটির মাঝখানের
মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আছে, এই লম্ব দূরত্ব যদি সর্বদা সমান থাকে তবেই এই রেখা দুটিকে সমান্তরাল সরল রেখা বলা যাবে। আমি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে দুইটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হইলে রেখা দুইটিকে সমান্তরাল সরল রেখা বলে। তাহলে এখানে এবি এবং সিডি দুইটি রেখাংশ আমি অঙ্কন করেছি এবং এই রেখাংশ দুইটি হচ্ছে সমান্তরাল সরল রেখা বা রেখাংশ। তো এই সমান্তরাল রেখাংশ বা রেখার উপর দিয়ে যদি অপর একটি পি কিউ রেখা যথাক্রমে ই বিন্দুতে এবং এফ বিন্দুতে যদি ছেদ করে, ঠিক আছে, তাহলে এই ছেদকের চতুর্দিকে এখানে কয়টি কোণ উৎপন্ন হয়, এখানে কয়টি কোণ উৎপন্ন হয়, এখানে কোণ হয় চারটি। কোণগুলো যদি আমি নাম্বারিং করি, কোণ 1 2 3 4 5 6 7 কয়টা কোণ উৎপন্ন হলো? কোণ উৎপন্ন হলো 8টি। 1 2 3 4 5 6 7 8। আমরা কি শিখব আজকে? আমরা শিখব হচ্ছে একান্তর ও অনুরূপ কোণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এই ডিক্লার দিতে যাচ্ছি যে একান্তর কোণ কোনগুলো। আমরা লক্ষ্য করে দেখব যে এই 8টি কোণের মধ্যে সমান্তরাল সরল রেখার অন্তঃস্থ মানে ভিতরে 4টি কোণ আছে। ভিতরে 4টি কোণ কি কি? 4 3। ভিতরের কোণগুলো হচ্ছে, ভিতরে 4টি কোণ কি কি? 4 3 5 এবং 6। ঠিক আছে, ভিতরের 4টি কোণ হচ্ছে 4 3 5 এবং 6। আমি আবারও বলছি, আমি এখনই একান্তর কোণের ডিক্লারেশনে যাচ্ছি যে একান্তর কোণ কোনগুলো। একান্তর কোণ হচ্ছে সমান্তরাল সরল রেখা দুইটির মধ্যস্থিত অন্তঃস্থ মানে ভিতরে যে 4টি কোণ আছে, এই 4টি কোণকে একান্তর কোণ বলা হয়। 4টি কোণের কোণগুলোকে একান্তর কোণ বলা হয়। 4টি কোণের মধ্যে শিক্ষার্থীরা লক্ষ্য করো, কোণ 4, 4টি কোণের মধ্যে কোণ 6 এর বিপরীত নিচে কোণটা আছে, 4 এর বিপরীত কোণটা আছে, কোণ 4 এর বিপরীতে আছে হলো নিচে 6, আবার এই 5 এর উপরে বিপরীতে আছে হলো 3। তাহলে কোণ 4 ইকুয়াল একান্তর কোণ 6, আবার কোণ 5 ইকুয়াল একান্তর কোণ কত? 3। ক্লিয়ার শিক্ষার্থীরা? আমি আবারও বলছি, সমান্তরাল সরল রেখা দুইটিকে PQ সরল রেখা ই এবং এফ বিন্দুতে ছেদ করলে উৎপন্ন যে 8টি কোণ উৎপন্ন হয়, 8টি কোণের মধ্যে এই সমান্তরাল সরল রেখার অন্তঃস্থিত মানে এর ভিতরে যে 4টি কোণ উৎপন্ন হয়, এই 4টি কোণের মধ্যে এই যে দেখো, আমরা যদি কোণাকুণি চিন্তা করি, যেমন 4 ইকুয়াল হলো 6, এই কোণ 4 এর একান্তর কোণ হচ্ছে 6, কোণ 5 এর একান্তর কোণ হচ্ছে 3। এখন কোণ 4টা কি? কোণ 4 হচ্ছে এ ই এবং এফ। ঠিক আছে, কোণ 4 কিভাবে হয়? এ ই এবং এফ দিয়ে। তাহলে আমি যদি বা দিয়ে লিখি, কোণ এ ই এফ, তাহলে সমান সমান কোণ 6। তো কোণ 6 কিভাবে আসতেছে? ই এফ বি। তাহলে একান্তর কোণ কি? ই এফ বি। তাহলে একটা একান্তর কোণ হয়ে গেল। আরেকটা একান্তর কি লিখছি আমি? কোণ 5। কোণ 5 কিভাবে হয়? সি এফ এবং ই দিয়ে হয় কোণ 5। ঠিক আছে, তাই আমি লিখি সি এফ ই ইকুয়াল কি হয়? একান্তর কোণ কত? 3। তো 3 কিভাবে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা? দেখো, 3 হয় হলো এফ ই বি দিয়ে অথবা বি ই এফ দিয়ে। আমরা লিখব বি
ই এফ। তাহলে একান্তর কোণ সম্পর্কে আমার মনে হয় সকলের একটা ভালো ধারণা হয়ে গেছে। আমি আবারও বলে নেই, এই কোণ 4 সমান সমান একান্তর 6, কোণ 5 সমান সমান একান্তর 3। ঠিক আছে, এখন আমরা জানবো অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো প্রিয় শিক্ষার্থীরা দেখো, অনুরূপ কোণ হচ্ছে চিত্রে যে 8টি কোণ আছে, চিত্রে কোণ 1 2 3 4 5 6 7 8 অনুরূপ বলতে একই রকম। উপরের প্রথম কোণটা হচ্ছে 1, আর এখানে উপরের প্রথম কোণ কত 5। তাহলে কোণ 1 ইকুয়াল অনুরূপ কোণ 5। তাহলে কি হলো, কোণ 1 সমান অনুরূপ কোণ হলো 5। উপরের দ্বিতীয় কোণটার নাম কি 2, নিচে উপরের দ্বিতীয় কোণটার নাম কি 6। তাহলে কোণ 2 ইকুয়াল অনুরূপ কোণ 6। আচ্ছা, এই উপরের 4টা কোণের মধ্যে এই 2টা কোণ আর এখানে এই 2টা কোণ চলে গেছে, তাহলে মোট 1 জোড়া 2 জোড়া 4টি অনুরূপ কোণ আমরা পেয়ে গেলাম। এখন নিচে যাই, উপরের অংশের নিচে কত আছে 4, আর তাহলে নিচের অংশের নিচে কত আছে 8। তাহলে কোণ 4 ইকুয়াল হচ্ছে কোণ 8। তাহলে কোণ 4 ইকুয়াল অনুরূপ কোণ হচ্ছে 8। তারপরে বাকি হলো কি, উপরের নিচের অংশের ডান পাশে 3, আর নিচের অংশের ডান পাশে হলো 7। তাহলে কোণ 3 ইকুয়াল অনুরূপ কোণ 7। তাহলে 8টি অনুরূপ কোণ হয়ে গেল, 4টি একান্তর কোণ তো আমরা ইতিমধ্যে দেখলামই। আমি এরপর আবারও বলে নিচ্ছি যে অনুরূপ কোণগুলো কি। উপরে যে 4টি কোণ আছে আমরা কিভাবে নাম্বারিং করছি, কোণ 1 2 3 4। নিচে কিভাবে নাম্বারিং করছি, উপর থেকে 5 6 7 8 এইভাবেই তো নাম্বারিং গুলো করছি, সিরিয়াল গুলো দিছি আমরা নাকি। তাহলে অনুরূপ কোণ আমরা কিভাবে শিখব। অনুরূপ কোণ হচ্ছে উপর থেকে উপরের প্রথম কোণ সমান অনুরূপ কোণ হচ্ছে নিচে যে 4টি কোণ আছে এর মধ্যে থেকে উপরের প্রথম কোণ যেটা আছে, এখানে উপরের প্রথম কোণ সমান এখানকার উপরের প্রথম কোণ, এখানকার উপরের দ্বিতীয় কোণ সমান নিচে এখানকার দ্বিতীয় কোণ। এইভাবে আসবে তোমার অনুরূপ কোণগুলো। আমি এগুলো শর্টকাট পদ্ধতিতে তোমাদেরকে লেখাই দিছি। তোমরা এখন কোণ 1 দেখো, লক্ষ্য করো কোণ 1টা কিভাবে হয়, এ ই এবং পি দিয়ে হয় কোণ 1 নাকি। দেখো কোণ 1 কিভাবে হয়, এ ই পি সমান সমান অনুরূপ কোণ 5 কিভাবে হয়, সি এফ ই দিয়ে। তাহলে দেখো কোণ সি এফ ই দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে বাড়ির কাজ হিসেবে এটা আমি আদায় করে নেব। এই চিত্র এভাবে আঁকা তোমরা কোণ 1 সমান সমান অনুরূপ কোণ 5 লেখা পরে ভা দিয়ে তোমরা কি লিখবা, সঠিক কোণটা লিখবা হলো কোণ এ ই পি সমান সমান কোণ সি এফ ই। ঠিক আছে, এই হচ্ছে একান্তর এবং অনুরূপ কোণ। আশা করি তোমাদের সঠিক একটা ধারণা তোমরা পেয়েছো। এখন আমি যাব তোমাদের নবম এবং দশম শ্রেণীর উপপাদ্য 18তে। উপপাদ্য 18তে কি আছে একটু দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, উপপাদ্য 18 প্রথমে লিখবো আমরা সাধারণ নির্বাচন। আকার দিলে কিন্তু নির্বাচন হয়ে যায়। নির্বাচন মানে কি, ভোট গ্রহণ করা যাবে ওটা না। সাধারণ নির্বাচন কি, বৃত্তে সমান
থেকে সমদূরবর্তী প্রমাণ করো। ভিউয়ার্স, এটা খুব সহজ। তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে খুব সহজেই প্রমাণটা হয়ে যাবে। তার আগে তোমাদের কমন বেসিক থাকতে হবে তোমাদের, যেমন বৃত্ত সম্পৃক্ত যে বেসিকগুলো আছে এগুলো ক্লাস 3-4 থেকে তোমরা পড়ে আসছো। এখন এটা তো ক্লাস 9 এর ক্লাস। বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, চাপ এগুলো সম্পর্কে ধারণা তোমাদের আছে। তো এখন আমি মূল আলোচনায় যাচ্ছি। এটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর উপপাদ্য 18। উপপাদ্য 18 এর মধ্যে কি আছে, সাধারণ নির্বাচনের মধ্যে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তা আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করব, একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। এক পাশে আঁকি, একটা বৃত্ত অঙ্কন করা হলো। বৃত্তটি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো, ঠিক আছে? তো কি বলছে? বৃত্তের সমান সমান যা, বৃত্তের সমান সমান যা, দুইটা যা অঙ্কন করি। একটা যা হলো এ বি, অপর একটি যা অঙ্কন করি সি এবং বি। এখানে প্রশ্নে কি বলা আছে? বৃত্তের সমান সমান যা, তার মানে হচ্ছে যা এবি এবং সিডি সমান। প্রশ্নে বলা আছে, প্রশ্নে কি বলা আছে? বৃত্তের সমান সমান, এই যে সমান সমান যা, দুইটা যা দৈর্ঘ্য কি? প্রশ্নে বলে দিছে যে এই বৃত্তে অঙ্কিত এবি যা এবং সিডি যা দুইটা দৈর্ঘ্যই সমান, অর্থাৎ এবি সমান সমান সিডি, এটা দেওয়া আছে। এখন কি করতে হবে? বৃত্তের কেন্দ্র থেকে এবি যায়ের যে দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে সিডি যায়ের যে দূরত্ব, এই দূরত্ব দুইটি কি সমান, এটি আমাদের প্রমাণ করতে হবে। এখন এই দূরত্ব আমরা কিভাবে পাবো? এই দূরত্ব খুব সহজেই পাবো শিক্ষার্থী বন্ধুরা। বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি এর উপরে যদি লম্ব অঙ্কন করি, এটার নাম যদি দিই এফ লম্ব, এবং এই বৃত্তের কেন্দ্র থেকে যদি এবি এর উপরে লম্ব অঙ্কন করি, এই লম্ব রেখার নাম যদি দিই আমি ওই। লক্ষ্য করছো তোমরা কি করছি? প্রথমে এবি এবং সিডি দুইটি যা অঙ্কন করছি, ঠিক আছে? তারপরে এই এবি এবং সিডি যা দুইটি প্রশ্নে দেওয়া ছিল, দুইটি জায়ের দৈর্ঘ্য কি ছিল? দুইটি জায়ের দৈর্ঘ্য ছিল সমান। এবং কি বলছে? প্রমাণ করতে হবে যা দুইটি তুমি বৃত্তের মধ্যে যেখানে আঁকো না কেন, আমি যাগুলো এখারি ভাবে আঁকছি, তুমি উপরে নিচে আঁকতে পারো, যার যেভাবে খুশি যাগুলো তুমি অঙ্কন করতে পারো। তো আমি এইভাবে আঁকছি এবি এবং সিডি যা, এবং আঁকা করে কি করছি? বৃত্তের কেন্দ্র থেকে, কথাটা খেয়াল করো কিন্তু, বৃত্তের কেন্দ্র থেকে এবি যায়ের উপরে ওই লম্ব অঙ্কন করছি। বৃত্তের কেন্দ্র থেকে এবি যায়ের উপরে কি করছি? ওই লম্ব অঙ্কন করছি। তাহলে আমি লিখতে পারি যে ওই কি করছি? লম্ব কার উপরে? এবি এর উপরে, ঠিক আছে বন্ধুরা? তারপরে আবার কি করছি? ও এফ লম্ব অঙ্কন করছি। ও এফ লম্ব অঙ্কন করছি কার উপরে? সিডি রেখার উপরে। এখন কি প্রমাণ করতে হবে আমাদের? প্রমাণ করতে হবে, আমি আবারও যাই মূল প্রসঙ্গে, বৃত্তের সমান সমান যা, অর্থাৎ এবি আর সিডি যা সমান, কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো কেন্দ্র থেকে সমান দূরে আছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী কথার অর্থ হচ্ছে এই যা দুটি কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে ও ই সমান সমান ও এফ, নাকি? এটি আমাদের প্রমাণ করতে হবে। সরি, তো ও ই হচ্ছে এবি যায়ের দূরত্ব থেকে বৃত্তের কেন্দ্র ও থেকে, এবং ও এফ হচ্ছে সিডি যায়ের দূরত্ব থেকে বৃত্তের কেন্দ্র ও এফ থেকে। তাহলে আমরা এটা প্রমাণ করব এখন, ঠিক আছে? আমরা প্রমাণে চলে যাই। তো প্রমাণে যাওয়ার আগে
তোমরা এই উপপাদ্যগুলো কিভাবে সলভ করবে পরীক্ষাতে বা ক্লাসে, তোমরা প্রথমে সাধারণ নির্বাচন লিখবে, তারপরে চিত্র প্রদর্শন করবে, চিত্রের পরে বিশেষ নির্বাচন তোমাদেরকে লিখতে হবে। বিশেষ নির্বাচনে তুমি কি লিখবা? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটি সমান, যা বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এবং সিডি এর উপরে যথাক্রমে ই এবং এফ লম্ব অঙ্কন করি। প্রমাণ করতে হবে যে ই সমান সমান, প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে এবি এবং সিডি এর দূরত্ব সমান, অথবা প্রমাণ করতে হবে ই সমান সমান এফ। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? ই সমান সমান এফ, এটা প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ করার আগে যদি কোনো অঙ্কন থাকে, অঙ্কন যদি থাকে তোমার প্রয়োজনে, এই উপপাদ্য প্রমাণ করার প্রয়োজনে যদি তোমাকে কিছু এঁকে নিতে হয়, তাহলে সেটা অঙ্কনের মধ্যে লিখতে হবে। তো অঙ্কনের মধ্যে আমরা লিখব যে এও এবং সিও যোগ করি। তাহলে অঙ্কনে কি লিখব? এ কমা ও এবং সি কমা ও যোগ করি। ঠিক আছে বন্ধুরা, আমরা কি করলাম? এখানে কিছু অঙ্কনের কিছু কাজ আছে। কি কাজ আছে? এ ও যোগ করছি এবং সি ও যোগ করছি। ঠিক আছে, এখন আমরা প্রমাণে যাব। প্রমাণ খুব সহজ, দেখো বন্ধুরা, প্রমাণে আমি প্রথমেই দেখো লেখো, যেহেতু কি প্রমাণ করব? দেখো এটা ব্লক করে দিচ্ছি। এই ই সমান সমান এফ আমাদের টার্গেট। প্রমাণে আমি দেখো, যেহেতু ই কি ছিল? ই লম্ব ছিল কার উপরে? ই লম্ব ছিল এবি এর উপরে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়ের উপরে যদি লম্ব অঙ্কন করা হয়, সেই লম্ব রেখা কি হয় সুপ্রিয় বন্ধুরা? সেই লম্ব রেখা ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যেহেতু তোমার ই লম্ব কার উপরে? ই লম্ব হচ্ছিল কার উপরে? এবি এর উপরে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে, সেহেতু এই লম্ব রেখা এবি যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে এই সমান সমান বিই হবে। তাহলে কি হবে? এই সমান সমান বিই। এই সমান সমান যদি বিই হয়, তাহলে এই এর কি হবে? এই বিই এর অর্ধেক হবে না? হাফ এবি লিখতে পারি আমরা। এই ই এবং বিই যদি সমান হয়, তাহলে ই এবং বিই যদি সমান হয়, এই সমান, এই যে ই সমান সমান যদি বিই হয়, তাহলে এই কি হবে? এবি এর অর্ধেক হবে। ঠিক আছে, আবার একইভাবে ওএফ কত লম্ব ছিল? ওএফ লম্ব ছিল কার উপরে? সিডির উপরে ছিল। তাহলে কি হবে? সিএফ সমান সমান ডিএফ হবে, অথবা সিএফ কি হবে বন্ধুরা? সিএফ হবে হাফ সিডি। সিএফ কি হবে? সিডি এর অর্ধেক হবে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, দেখো, যদি এখান থেকে আমি ভাবি এবির মান বের করতে চাই, এখানে কি হাফ আছে না? উভয় পক্ষে যদি আমি কি করি, তোমার 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 2 এ সমান সমান কি হবে? এবি হবে। ঠিক আছে, এই লাইনটার উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 এ সমান সমান হবে এবি। ঠিক আছে, তাহলে এই লাইনটার উভয় পক্ষে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 2
CF সমান সমান CD। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি কি পাইলাম? AB সমান সমান পাইলাম 2AE এবং CD সমান সমান কি পাইলাম? 2CF। তাহলে কি আমি লিখতে পারি আমার কি ছিল, কি দেওয়া ছিল? AB সমান সমান কি CD দেওয়া ছিল না প্রথমে? প্রশ্নে তো দুইটা জায়ের দৈর্ঘ্য সমান দেওয়া ছিল। তাহলে AB এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 2AE। আর CD এর পরিবর্তে কি লিখতে পারি? 2CF। লেখা যায় বন্ধুরা? দেখো AB এর পরিবর্তে লেখা যায় হলো 2AE এবং CD এর পরিবর্তে কি লেখা যায়? 2CF। এখন উভয় পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাওয়া যায়? অতএব AE সমান সমান CF পাওয়া যায় নাকি? তাহলে এই আলোচনা আশা করি ক্লিয়ার। আমি একটু মুছে নেই। তাহলে আমি এখন কি আবিষ্কার করলাম? দেখো এই আলোচনা থেকে কি পাইলাম? আমরা কি পাইছি লাইনটা এখানে লিখে নেই। পাইছি হলো AE সমান সমান CF। AE সমান সমান কি পাইছি? CF। এখন আমাদের মূল টার্গেটটা কি? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে OE সমান সমান OF, এটা প্রমাণ করা। ঠিক আছে? তো এখন আমরা কি করছি? এই যে AE আর CF দুইটা সমান দেখাইছি। এখন এই দুইটা ত্রিভুজ থেকে দেখো, দুইটা ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ। যেহেতু OE লম্ব আঁকছিলাম AB এর উপরে, লম্ব আঁকলে তো এটা সমকোণী ত্রিভুজ হয়, এটা হয় সমকোণ। আবার OF হলো লম্ব কার উপরে? CD এর উপরে। সুতরাং এই কোণটাও তো সমকোণ, তাই না? তাহলে দুইটা সমকোণী ত্রিভুজের থেকে আমরা কি কি পাই? অতএব সমকোণী ত্রিভুজ, এটার নাম কি? AE O এবং CFO। যেহেতু ত্রিভুজ লিখছি এই জন্য এখানে ত্রিভুজের চিহ্নটা দিলাম না কি। ঠিক আছে? এখানে দিই, এখানে লিখি নাই। থেকে পাই আমি লিখছি সমকোণী ত্রিভুজ AE O এবং CFO থেকে কি কি পাই? পাই হলো এই যে A সমান সমান CF। কি প্রমাণ করছিলাম? AE সমান সমান CF একটা প্রমাণ করছিলাম। এখন দেখো AO সমান সমান CO। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই AEO ত্রিভুজ এবং CFO ত্রিভুজ দুইটার মধ্যে আমি কি কি মিল দেখাইলাম? যেহেতু এখানে লিখছি সমকোণী ত্রিভুজ, তাই দুইটার মধ্যে দুইটা সমকোণ আছে, এটা লেখার দরকার নাই। আর বাকি দুইটা তথ্য মিল দেখাইতে পারলে আমার হয়ে গেল। দুইটা তথ্য মিল দেখাইলাম আমি। একটা কি দেখাইলাম? AE সমান সমান CF। আর একটা মিল দেখাইলাম AO সমান সমান CO। তাহলে কি ত্রিভুজ দুইটার মধ্যে থেকে কয়টা তথ্যের মিল পাইলাম? 3টি তথ্যের মিল পাইলাম। তাও একটা কোণ আর হলো দুইটা বাহু। তাহলে কি ত্রিভুজ দুটি কি বলা যায়? ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ। অতএব ত্রিভুজ দুটি কি? ত্রিভুজ AEO এবং ত্রিভুজ CFO সর্বসম। লেখা যায় কথাটা? তো এখন আমরা লিখবো অতএব ত্রিভুজ AEO সর্বসম, এটা সর্বসমতার চিহ্ন, ত্রিভুজ CFO। তো দুইটা ত্রিভুজ কি দেখাইলাম? সর্বসম দেখাইলাম। সর্বসম মানে কি? তার সব সমান। সব সমান বলতে কোণের সমান কিন্তু বাহু হবে না। এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, বাকি থাকে কি? OE সমান সমান OF। অতএব কি লেখা যায়? OE সমান সমান OF। কিন্তু
এই উ ই এবং ওএফ কি করে? ওএফ বাহু বৃত্তের কেন্দ্র থেকে এবি ও সিডি বাহুর দূরত্ব নির্দেশ করে। ঠিক আছে, এই উ ই এবং উ এফ কি করে? বৃত্তের কেন্দ্র থেকে এবি এবং সিডি দুইটা জায়ের দূরত্ব নির্দেশ করে। ঠিক আছে, অতএব আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সম দূরবর্তী। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো উপপাদ্য 18 এর প্রমাণ হয়ে গেল এবং 18 এর ঠিক বিপরীত উপপাদ্য হচ্ছে উপপাদ্য 19। উপপাদ্য 19 এর মধ্যে আছে বৃত্তের এই উপপাদ্য 18 তে কি আছে? সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণ করো। আর ওটার মধ্যে উপপাদ্য 19 এ আছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জায়ের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তো এটা সহজে আমরা করতে পারবো। তো বাসার মধ্যে বসে তোমরা উপপাদ্য 18 তো এখন অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা বুঝলাই, এখন বাসায় বসে উপপাদ্য 19 তোমরা করে ফেলবা প্রত্যাশা রাখি। এবং অনলাইনে যে ক্লাসগুলো ইতিমধ্যে হয়েছে সবগুলো ক্লাস বাসায় বসে তোমরা ফলো করবা, দেখবা। সেই প্রত্যাশা রেখে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে শ্রেণী পাঠ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।